সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিসি। ঘোষিত ডেডলাইনে ভোট জানালেন মৎস্য উপদেষ্টা। শুধু আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয় মন্তব্য মির্জা ফখরুলের। সরকারকে সহযোগিতা করতে সব দলের প্রতি আহ্বান। দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত 252। করোনায় এক সপ্তাহে যশোরে 3 জনের মৃত্যু, 2 জন মারা গেছে চট্টগ্রামে। ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত মানবে না শিক্ষার্থীরা, ছাড়বে না হল। 5 দফা দাবিতে অনড় আন্দোলনকারীরা। আগামী আগস্টের মধ্যে মূল্যস্ফীতি কমবে আশা জ্বালানি উপদেষ্টার। সরকারি প্রতিষ্ঠান জনমুখী করার তাগিদ ব্যবসায়ীদের। ইরান ইসরায়েল লড়াইয়ের তীব্রতা বাড়ছে। ইরানে নিহত 4 শতাধিক। সংঘাত জড়ালে ভবিষ্যৎ হবে যুক্তরাষ্ট্রকে তেহরান। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করল বাংলাদেশ। রেকর্ড গড়া 2 ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা অধিনায়ক শান্ত। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনার আলোকে কাজ করছে সরকার। এক্ষেত্রে কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। শিউলি রায়ের রিপোর্ট। শনিবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন CSE AMM নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব। অংশগ্রহণকারীদের নানা নির্দেশনা দেন তারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব। কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য নিজস্ব কর্মপরিকল্পনায় আলোকে কাজ করছে কমিশন। যথাযথ সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা যেটা একটা পরিকল্পনা, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। আমি রুটম্যাপ বলবো না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এইটার একটা পরিকল্পনা আমরা সেটাই। এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করতে দেই, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি তৈরি করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, নির্বাচনের যে ডেডলাইন দেওয়া হয়েছে তার মধ্যেই নির্বাচন আয়োজন হবে। শনিবার সকালে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে। সেজন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে।
শুধু কথাই বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কাজ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র গঠনে যে কাজ করছে তার প্রশংসা করে সব রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানের। আপনাদেরকে সহযোগিতা করতে চাই। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরুতেই অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে দরকার নির্বাচন ব্যবস্থার সংস্কার। সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় প্রিন্স ভাই, তাহলে ওই নির্বাচনী অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে, নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে এটা বিএনপির একটা সরকার হবে না, এটা জাতীয় সরকার হবে। সরকার গঠন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড়, আমার মনে হয় যে শহীদদের রক্তের সাথে সম্মান দেখানো হবে। রাজনীতি খুবই একটা শৈলীর মতো, রাজনীতি একটা নারীর সূচিকর্মের মতো, রাজনীতি একটা চিত্রকর্মের মতো। বাংলাদেশকে এখন ওই রকম করে গড়বার সময়। এই জুলাই সনদকে সুরক্ষা করার জন্য আগামীতে গণপরিষদ এবং একই সাথে গণভোটের কোনো বিকল্প নাই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো এত বিশাল কাজ বাস্তবায়ন সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন। শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। প্রোগ্রামে আসতে খুব স্বচ্ছন্দ বোধ করি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে কথা বলেন তিনি। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্তকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায় তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুষ্ঠু, সুস্থ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, এন্টি কারাপশন, ইম্পর্ট্যান্ট ৬-৭টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে বরিশাল বিভাগেই ভর্তি হয়েছেন ১৬৭ জন। এ সময় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর হাসপাতালে ভর্তি ৭৫০০ রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ অবস্থায় ব্যক্তিগত সচেতনতায় মশার বংশ বিস্তার রোধের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। বর্ষার শুরুতেই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল মাসের দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চলতি মাসের প্রথম ২০ দিনেই। সারা দেশে হাসপাতালে ভর্তি ৭৪০০ জনের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। গেল ২৪ ঘন্টায় বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৭ জন। বর্তমানে শুধু বরগুনাতেই হাসপাতালে ভর্তি ২২১ জন। এসব রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভাগের হাসপাতালগুলো। রোগী তো মানে একটা লিমিট থাকে, এটা আসলে লিমিটের অনেক বেশি ক্রস করে গেছে। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি স্বাস্থ্যসেবার সাথে চিকিৎসকের পাশাপাশি আরো যারা জড়িত
তাদেরও ব্যাপক সংকট আছে বিধায় ব্যাপারটাকে মেনটেন করতে আমাদের যথেষ্টই কষ্ট হচ্ছে। গেল কয়েক মাসের ডেঙ্গুর বিস্তার বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুত ডেঙ্গুর বড় ধরনের আউটব্রেক হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা বলছেন তারা। শুরুর বছরগুলোতে যেভাবে ক্যাজুয়ালিটি হতে মারা যেত সেই তুলনায় এখন ডেথের পরিমাণ কম, অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কিউরেটিভ সাইড বা ট্রিটমেন্টের সাইডটা প্রোটোকলগুলো যথেষ্ট ইমপ্রুভ করেছে। এখন আমাদের এই প্রিভেন্টিভ মেজারটা তো সরকারের একার কাজ নয় এবং সিটি কর্পোরেশনের একার কাজ নয়, জনগণের সচেতনতারই এখানে গুরুত্ব সবচেয়ে বেশি। সরকারি উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা হলো মশার উৎপাদন বন্ধ করা, ব্রিডিং স্পেসগুলোর ধ্বংস করা, আর একটা হলো যে মশা আছে সে যাতে আমাকে বাইট করতে না পারে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশ জুড়ে বেড়েছে করোনার প্রকোপ। চট্টগ্রাম ও যশোরে করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ফজিলতুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নগরীর বাকলিয়ার বাসিন্দা ছিলেন। এ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রামে কোভিডে 2 জনের মৃত্যু হলো। একই দিনে যশোরের সাবিলা খাতুন নামে 55 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মাত্র 48 ঘন্টার ব্যবধানে যশোরে কোভিডে প্রাণ হারালো 3 জন। সরকার কর্তৃক যে কিট সরবরাহ করা হয় সেই কিটটি পেলেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টেস্টিং কার্যক্রম আবার শুরু করব। অ্যাকচুয়াল যে সিনারিও সেটা আমরা পাচ্ছি না এই কারণে যে আমাদের আসলে কিটস নাই। 5 দফা দাবি দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় ডামেক কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও 22 জুন দুপুর 12টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশের প্রেক্ষিতে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। তারা পাল্টা ঘোষণা দিয়েছেন কলেজ প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না। এর আগে সকাল থেকে 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ ঢাকা মেডিকেল কলেজের পুরানো একাডেমিক ভবন, ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডাক্তার আলিম চৌধুরী ছাত্রনিবাস অতি প্রাচীন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা। এসব ভবনে পাঠদান ও বসবাসের সম্পূর্ণ অনুপযুক্ত হওয়ায় সত্ত্বেও এখনও ব্যবহৃত হচ্ছে। আগামী জুলাই আগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। জানান, অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে ট্র্যাকে ফেরানোর লক্ষ্যে বাজেট দেওয়া হয়েছে। সকালে অর্থনীতি সমিতি আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। আর বক্তারা জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সবসময় মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করে। অন্তর্বর্তী সরকারকে এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করতে হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তার মতে দেশের 55তম নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতির হ্রাস ও ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী। শনিবার সকালে সিডাপ মিলনায়তনে বাজেট বিতর্ক, প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা ছাড়া কোনো ব্যবসায়ী বিনিয়োগে ঝুঁকি নেবেন না। একটা মানুষ যদি তার উদ্যম উদ্যোগে সদ্ব্যবহার করতে যায়, সে কি দান দিতে যাবে সেখানে? তাহলে আপনাকে প্রথমে সামাজিক মূল্যায়ন করতে হবে। সামাজিক শৃঙ্খলার মাধ্যমে সামাজিক মূল্যায়ন করতে হবে। সামাজিক মূলধন ছাড়া কোনো বিনিয়োগকারী কখনো আর্থিক মূলধন বিনিয়োগ করবে না। কারণটা হলো যান বাঁচানো খরচ। তারপরে আপনি আমাদের বিচার ব্যবস্থা ধরেন, কোনো লোক বলতে পারবেন যে কোনো একটা বিচার চাইতে গিয়ে আপনি 20 বছরে ওখান থেকে বাইরে আসতে পারবেন। জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানের মতে দেশের অপচয়ের কোনো পরিসীমা নেই। দেশের আমলা রাজনীতি কেউই দুর্নীতি বন্ধ হোক তা চায় না। এই যে ধরেন 9 মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি, একটা জিনিসের ব্যাপারে আমি একটা জাতীয় ঐক্যমত্য দেখতে পেয়েছি। সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য।
সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নেই। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই মাস নাগাদ, জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। নিজস্ব গ্যাসের মজুদ কমে আসায় আমদানি করা এলএনজি নির্ভরতা বাড়ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী জুলাই আগস্টে আরও মূল্যস্ফীতি কমে আসবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মৎস্য সম্পদ সুরক্ষায় মৎস্য বন্দর স্থাপনে আগ্রহীদের প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে একটি ডকইয়ার্ড বানানোর চেষ্টা করছে সরকার। শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ব্লু ইকোনমিকে টেকসই করতে নৌবাহিনী, BIWTA এবং নৌ মন্ত্রণালয় কাজ করছে বলে জানান নৌবাহিনী প্রধান। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সমুদ্র, সমুদ্রতল এবং উপকূলীয় অঞ্চল সংশ্লিষ্ট বিজ্ঞান প্রচারের লক্ষ্যে 21 জুন পালন হয় ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। এতে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশগত সুরক্ষা, নিরাপদে জাহাজ চলাচল সহ উপকূলীয় অঞ্চলের ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরা হয়। দিনটি ঘিরে শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে বাংলাদেশ নৌবাহিনী এবং BIWTA এর উদ্যোগে হয় ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। একটাই বডি ওশান, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, সমুদ্র নিয়ে আরো গবেষণা করতে পারি। অনুষ্ঠানে হাইড্রোগ্রাফিক গবেষণায় মেরিটাইম শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস দিয়ে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান বলেন, ব্লু ইকোনমিকে টেকসই করতে একসঙ্গে কাজ করছে মন্ত্রণালয়গুলো। The researchers, the students, the faculty members and the scientists of body, they will all be able to avail the ship to carry out their research and their educational tours out at sea. একই অনুষ্ঠানে অংশ নিয়ে মৎস্য সম্পদ রক্ষায় ফিশারি পোর্টের জন্য আগ্রহীদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় মাতারবাড়ি ডিপসি পোর্টের সঙ্গে একটি ডকইয়ার্ড বানানোর আশাও ব্যক্ত করেন তিনি। এখনো আমার দরজা খোলা ফর ফিশারি পোর্ট। আমি বলেছি যে আমরা একটা ডকইয়ার্ড বানাতে চাই মাতারবাড়ি ডিপসি পোর্টের সাথে, এবং সেটার জন্য স্টিল ওপেন। জাতীয়ভাবে হাইড্রোগ্রাফি সমৃদ্ধকরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। জুলাইয়ের মধ্যে হবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং 2030 সালের মধ্যে আইসিটি খাতের রপ্তানি আয় $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, পেপাল আনার জন্য সরকারের একাধিক টিম কাজ করছে। পূর্বাঞ্চলে হাইটেক সফটওয়্যার পার্ক করতে রাজুককে আহ্বানও জানান তিনি। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আউটসোর্সিং খাতের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। জান্নাতুল মোহনার প্রতিবেদন। তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির বিকাশ এবং তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যেই রাজধানীতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন, ষষ্ঠ বিপিও সামিট 2025। অংশ নেন কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিয়ে শিল্পের প্রসারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তথ্য প্রযুক্তি নির্ভর সেবা খাতের বিকাশের জন্য সমন্বিত নীতিমালা, অবকাঠামোগত সহায়তা এবং আন্তঃ মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ও এই সমন্বয়ের অংশ হিসেবে স্মার্ট নগর পরিকল্পনা, আইটি পার্ক এবং অফিস অবকাঠামো উন্নয়নে প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছে। 2 দিনব্যাপী বিপিও সামিটে আউটসোর্সিং শিল্পের বিকাশ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 15 জুলাইয়ের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া আনা হবে। ডেটা প্রোটেকশন এন্ড লস যাচাই করার জন্য আমরা একটা ডেটা গভর্নেন্স অথরিটি করছি।
সেটাও একটা অ্যাক্ট হচ্ছে এবং সেই অ্যাক্টের ফার্স্ট ড্রাফটটাও আমার হাতে আজকে আসার কথা। আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব, যেহেতু জুলাই আমাদের সরকারের 1 বছরকে, এই রেভলিউশনের 1 বছরকে মার্ক করবে, আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব ন্যাশনাল ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটির যে ফ্রেমওয়ার্কটা আমরা করেছি সেটা আপনাদের সামনে পাবলিকলি নিয়ে আসবো। তিনি আরো বলেন 2030 সালের মধ্যে আইসিটি রপ্তানিতে $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। লক্ষ্য অর্জনে পূর্বাচলে হাইটেক সফটওয়্যার পার্ক নির্মাণে রাওযুগকে আহ্বান জানিয়েছে সরকার। এআই কে অ্যাডপ্ট করতে না পারে, এছাড়া প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করতে না পারলে ব্যবসা বন্ধে শঙ্কা প্রকাশ করেন তিনি। এআই কে অ্যাডপ্ট করতে না পারে, যদি আপনার বিপিওতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জেনারেটিভ এআই কে যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন, দেয়ার ইজ এভরি চান্স দ্যাট উইদিন 2 years, ইফ নট 1। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেখছিলেন মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের নির্দেশে সিলেটে ক্রাশার মেশিনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চলছে। গেল 5 দিনে অন্তত 2 শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স। এ নিয়ে মেশিন মালিক, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ। খালেদ আহমেদের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সম্প্রতি সিলেট সফরে এসে জাফলংয়ের বালু ও পাথর লুট হওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান সিলেটে অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার সব ক্রাশার মেশিন উচ্ছেদ করা হবে বলে জানান। প্রাথমিকভাবে ক্রাশার মেশিনগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। এমন ঘোষণার পর অন্তত 2 শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছে যৌথ বাহিনী। এ নিয়ে চাপা ক্ষোভ আর হতাশা বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে। যদি মিল ক্রাশার বন্ধ করে দেয় তো আমরা তো অসুবিধা, যদি আমরা বাচ্চা কাচ্চা যদি বলতাম পারি না নিয়ে আমরা কুম্বা দিতাম। ব্যবসায়ীরা বলছেন সিলেটে যুগ যুগ ধরে চলা পাথর ব্যবসায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান ছিল, কিন্তু বিগত সরকার ভারত থেকে নিম্নমানের পাথর আমদানি করার স্বার্থে সিলেটে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। আমরা অপরাধটা কি, আমরা মিটার আনতে গেলে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়, কিন্তু আমরা তো প্রতি মাসে বিল দিয়ে যেতেছি, সরকার একটা রাজস্ব আদায় দিচ্ছে এখান থেকে। দয়া করে আমরা চলার ব্যবস্থা করে দেন, আমরা কিভাবে ব্যবসা করবো, রুজু করবো, আমরা সময় দেন, আমরা জোন করিয়া দেন। এই পাথর না তুললে আমাদের সিলেট পাচ্ছি সবসময় বন্যার তলে চলে যাবে। ক্রাশার মেশিন মালিকরা জানিয়েছেন বৈধভাবে সংযোগ আনলেও নোটিশ না দিয়ে আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বেকার হয়ে পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। হাহাকার চলছে তাদের পরিবারে। কাজ কাম কিছু না, কিছু বাইরে আমরা জীবিকা নিয়ে বাচ্চা নিয়ে আমরা খুব কঠিন বিপদ। মিটার গুলিয়া নেওয়া হয়েছে, আমরা শ্রমিক বেকারিত্ব আজ বিগত 2 দিন থেকে আমরা কোনো কাজকর্ম নাই। তো আমরা গাড়ি বেলচা মারি কাম করি, ও আমরা সম্পর্ক আমরা কাম কাজ নাই, আমরা খাইতাম কিলা, চলতাম, বাচ্চা ফলতাম কিলা, আর নিজেও চলতাম কিলা। ও আমরা বিদ্যুৎ বিভাগ বলছে বর্তমানে পরিবেশ অধিদপ্তর কোনো ছাড়পত্র ইস্যু করছে না, তাই এগুলো অবৈধ হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন তারা। যেসব মিলে ছাড়পত্র ছিল, পরিবেশের ছাড়পত্র ছিল এবং অনুমোদন ছিল, সেগুলোরই সংযোগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যখন ছাড়পত্র দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন তো নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তো এগুলো অবৈধ হয়ে গেছে। এদিকে ক্রাশার মেশিনগুলোকে অবৈধ ঘোষণা করে জেলা প্রশাসক বলছেন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়ে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন। যেগুলো আমরা দেখেছি তারা আইনানুগ কোনো কার্যক্রম এখন পর্যন্ত নেয়নি এবং আইনানুগ কোনো কাজও এখন পর্যন্ত করতেছে না। তারা যেগুলো করতেছে সেটা সবগুলোই আইনের সাথে সাংঘর্ষিক। সব ক্রাশার মেশিনের সংযোগ বিচ্ছিন্নের কাজ শেষ না হওয়া অবধি অভিযান চলবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবাসন ব্যবসার কোনো অনুমোদন ছাড়াই দেদারসে বিক্রি করছে প্লট। কৃষকদের জমিতে ভাড়ায় সাইনবোর্ড টাঙিয়েই চলছে মহা প্রতারণা। এমন জালিয়াতি করে আসছে কেরানীগঞ্জের মুক্তধারা সিটি হাউজিং কোম্পানি। অনুমোদন ছাড়া রাজ্য প্লট বিক্রিতে নিষেধাজ্ঞা দিলেও বছরের পর বছর ধরে কোনো তোয়াক্কা করছে না কোম্পানিটি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে।
রাস্তার পাশে কৃষি জমির বিস্তীর্ণ মাঠে সাঁটানো বড় বড় সাইনবোর্ড। সবজি ও ফসলি আবাদের এসব জমির বেশিরভাগে ভাড়া নিয়ে সাইনবোর্ড বসিয়েছেন মুক্তধারা সিটি হাউজিং। দেখে মনে হবে সাইনবোর্ড টাঙানো সব জমি মুক্তধারার, কিন্তু সবই প্রতারণায় ঠাসা। এভাবেই ঠকাচ্ছেন গ্রাহকদের। আবার কিছু কৃষকের জমি জোর করেও কিনে নেয় প্রতারক কোম্পানিটি। ভয়াবহ প্রতারণার এ যেন রূপকথার গল্পকেও হার মানাবে কেরানীগঞ্জের আটিবাজারে গলাতিয়া রোডে গড়ে ওঠা মুক্তধারা সিটি হাউজিং কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, জমি না কিনে জমির মালিকদের কাছ থেকে সম্মতি নিয়ে সাইনবোর্ড টানানো, তারপর প্লট বানিয়ে ওই মালিকের মাধ্যমে রেজিস্ট্রি করে দেয় সরকারি আইনে, যা পুরোপুরি অবৈধ। তো আমরা কোথাও বিক্রি করতে যাই, বিক্রি করতে পারছি না। কেন জানে, হারা বলতেছে যারা কিনতে আসে ওরা বলতে যায় এই হ্যাঁ ডকুমেন্ট ছাড়া আমরা নিব, আমরা জমি না। একই সাথে স্থানীয় নেতাদের হাত করে দেদারসে চলছে ফসলি জমি ভরাট। এদিকে অনুমোদন না থাকায় মুক্তধারা সিটিকে প্লট বিক্রি বন্ধে চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। কিন্তু সেই নীতির তোয়াক্কা না করেই এই হাউজিংয়ে চলছে অবৈধভাবে প্লট বিক্রি। শুধু তাই নয়, আবাসন কোম্পানির যে কয়টি লাইসেন্স প্রয়োজন তার কোনোটাই নেই মুক্তধারা আবাসন কোম্পানিটির। সরকারি আইনে যেখানে অনুমোদন ছাড়া প্লট ক্রয় বিক্রয় করা যাবে না, সেখানে এই হাউজিং কোম্পানি কিভাবে চালাচ্ছে এমন ভয়াবহ প্রতারণা, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্ণধারের কাছে দেশ টিভি। আসলে আমি শুরুতে আপনাকে বলছি, এটা ছোট্ট প্রজেক্ট তো, আমাদের গেটেড কমিটি তো, এখানে অন্য কোনো অনুমোদনের খুব প্রয়োজনীয়তা এখানে খুব করে না, ম্যাটার করে না। জি ম্যাটার করে না। এদিকে সম্প্রতি অনুমোদনহীন আবাসন কোম্পানিগুলো থেকে প্লট না কেনারও সতর্ক করেন রাজু। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।